This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় হঠাৎ সুর বদলে মোহাম্মদ ইউনূস কেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে চাইছেন এবং নরেন্দ্র মোদী কি পদক্ষেপ করবেন। আপনারা সকলেই নিশ্চয়ই ইতিমধ্যেই অবগত আছেন যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সোমবার দুপুরে ঢাকায় জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং কূটনৈতিক নোট তারা দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। এখন এই যে কথাটি তিনি বলেছেন তার আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করেন যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে ভারতের সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফেরত আনানোর ব্যবস্থা করা হোক। এই মর্মে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও একটি অনুষ্ঠানে আজকে ঢাকাতে এই একই কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার একটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত করেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে। কেন ফেরানো হবে সেটাও আমরা সকলেই জানি কম বেশি, যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি সম্প্রতি শেখ হাসিনার সংক্রান্ত যে মামলাটি সেখানে বলেছেন যে শেখ হাসিনা সহ 46 জন একটি মামলাতে আসামি, তাদেরকে সশরীরে ট্রাইব্যুনালের সামনে হাজির করাতে হবে। যদি তা করাতে হয় তাহলে দুটি উপায় বাংলাদেশ সরকারের কাছে ছিল। একটি হচ্ছে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা, কিন্তু অদ্ভুতভাবে প্রায় 1 মাসের বেশি হতে চলল বাংলাদেশ সরকার এই মর্মে ইন্টারপোল অর্থাৎ আন্তর্জাতিক পুলিশের কাছে তারা ওই অফিসকে চিঠি দিলেও তারা এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ করেনি। দ্বিতীয় উপায়টি ছিল ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার কারণ দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। কিন্তু আমি ভিডিও শুরুতেই যে কথাটি বলেছি যে কেন মোহাম্মদ ইউনূস সুর বদলে হঠাৎ সিদ্ধান্ত করলেন যে শেখ হাসিনাকে দেশে ফেরানো হোক এবং তার জন্য ভারত সরকারের কাছে কূটনৈতিক নোট পাঠালো তার পররাষ্ট্র উপদেষ্টা। এই যে বিষয়টি, এই কেন বিষয়টি আমি আগে আলোচনা করতে চাই, তার কারণ একাধিক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস কিন্তু উল্টো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যদি কোনো আদালতে দোষী সাব্যস্ত হন তখন বাংলাদেশ সরকার তাকে ভারতের কাছে ফেরত চাইবে, অর্থাৎ বিচার শেখ হাসিনাকে ছাড়াই হতে পারে। এবং আমরা জানিও যে আসামিকে ছাড়া বিচার হয়, অনেক বিচারই সেইভাবে হয়ে থাকে। মোহাম্মদ ইউনূস এই কথাই বলেছিলেন যে তিনি এক্ষুনি শেখ হাসিনাকে ফেরাতে চান না। আমরা এই নিয়ে ভিডিও করেছিলাম এবং আমরা বলেওছিলাম যে কেন ইউনূস এই ব্যাপারে পদক্ষেপ করতে এখন রাজি হচ্ছেন না, কারণ তিনি জানেন যে শেখ হাসিনা দেশে ফিরে এলে পরে তাহলে আওয়ামী লীগের একটা পুনরুজ্জীবন অনেক সহজভাবে হয়ে যাবে। কারণ হাসিনাকে এনে তো আর সাধারণ জেলে আটকে রাখা যাবে না, তাকে হয়তো কোনো একটা গেস্ট হাউসে গৃহবন্দী করে রাখা হবে, কিন্তু তিনি দেশে থাকলে তার দল উজ্জীবিত হবে। ফলে ইউনূস সেটা চাইছিলেন না। কিন্তু আজকে যেটা দেখা গেল, অর্থাৎ সোমবার দেখা গেল যে তার দুজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, তারা বললেন যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। এখন এই কেন উত্তরটা আমি আগে আলোচনা করছি যে কেন বাংলাদেশ সরকার তারা অবস্থান বদলে ফেললো। এই অবস্থান বদলের পেছনে একটা বড় কারণ হচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের প্রবল চাপ। অর্থাৎ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আগামী মাসে সরকারিভাবে বিদায় নেবেন। তার আগে তার প্রশাসন বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করেছে যে করে ভারতকে তিনি অপদস্থ করে যেতে চাইছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে এমন কিছু পদক্ষেপ বিদায়ী প্রেসিডেন্ট করে যেতে চাইছেন যাতে ভারতও একইভাবে অপদস্থ হয়, মানে আন্তর্জাতিকভাবে ভারতকে খানিকটা চাপে ফেলা, এবং সেজন্য বাংলাদেশকে হাতিয়ার করেছেন জো বাইডেন। ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ঢাকার ইউএস কনসুলেট, তারা প্রবলভাবে সক্রিয়, বাংলাদেশ সরকারের উপর নানানভাবে তারা চাপ তৈরি করছে যে করে হোক ভারতকে যুক্ত করতে হবে। ফলে এই কারণেই ইউনূস সরকার হঠাৎ করেই সুর বদলে তারা বলল যে শেখ হাসিনাকে তারা ফেরত চান। এটা ইউনূস সরকারের সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তের পেছনে একটা প্রবল চাপ পরামর্শ আছে হচ্ছে মার্কিন পররাষ্ট্র
মন্ত্রকের অর্থাৎ জো বাইডেনের পররাষ্ট্র মন্ত্রক, তারা চাইছে, তারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার, তাকে অপদস্থ করা। এইটা হচ্ছে বাইডেন প্রশাসনের উদ্দেশ্য। আমি এই যে কথাটি বলছি, এটা জাস্ট আন্দাজে ঢিল মারার মতো বিষয় নয়। আপনারা যদি গত কয়েকদিনে বাংলাদেশ সরকারের কতগুলি সিদ্ধান্ত বা ঘোষণা দেখেন, তাহলেও আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেখানে মার্কিন প্রশাসন কাজ করছে, একেবারে সক্রিয়ভাবে কাজ করছে। যেমন একটি খবর, বাংলাদেশ সংবাদ সংস্থা, যিনি সরকারি সংবাদ সংস্থা, তারা একটি খবর করেছে যে গুম কমিশন তাদের রিপোর্টে বলেছে যে এই যে গুমের ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যে অভিযোগগুলি আছে, সেই অভিযোগগুলিতে তারা বলছে যে এই ঘটনার সঙ্গে হাসিনা সরকার যেমন যুক্ত ছিল, তেমনি ভারতও যুক্ত ছিল। এবং অনেক গুম হওয়া ব্যক্তি তারা ভারতে আছেন, ভারতে জেলে আছেন, ভারতে এসে তারা অসুস্থ হয়েছেন, কেউ কেউ মারাও গিয়ে থাকতে পারেন। এরকম নানান আশঙ্কার কথা বলে এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়টিকে বড় করে সামনে আনা হচ্ছে যে হাসিনা জমানা মানে হচ্ছে গুমের জমানা, অর্থাৎ মানুষকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে অথবা জোর করে দিনের পর দিন আটকে রাখা হয়েছে। এই যে হাসিনা সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা তারা সাজাচ্ছে, তার সঙ্গে ভারতকেও তারা যুক্ত করে দিতে চাইছে। এই কাজটা মার্কিন প্রশাসনের পরামর্শে ইউনূস সরকার করছে, এটাই আমার বক্তব্য। আমার বক্তব্য মানে আমি আন্দাজে ঢিল মারছি না, আমি নানান জনের সঙ্গে কথা বলে যা বুঝেছি সেটাই আপনাদের কাছে পেশ করলাম। যেমন আমেরিকা এতদিন চেষ্টা করেছে কানাডাকে দিয়ে ভারতকে অপদস্থ করার। কানাডার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তিনি তাদের সংসদে বলেছিলেন যে কানাডায় যে খলিস্তানি বাসিন্দারা আছেন, অর্থাৎ যারা শিখ কমিউনিটির বাসিন্দা, তাদের হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় এজেন্ট যুক্ত। কিন্তু যে কথা দেখা গেল যে আন্তর্জাতিক দুনিয়াতে কানাডা এই বিষয়টা সেইভাবে ভারতের বিরুদ্ধে খুব একটা দাঁড় করাতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি। তারা কোনো উপযুক্ত প্রমাণ এখনো পর্যন্ত দেয়নি। কতগুলি পলিটিক্যাল স্টেটমেন্ট তারা করেছে, তাদের কোনো মন্ত্রী কখনো বলেছেন যে এই ঘটনাগুলোর সঙ্গে অমিত শাহ যুক্ত, কখনো তারা বলেছেন যে ভারতীয় এজেন্ট যুক্ত, এরকম নানান কথা তারা বলেছেন। আমেরিকা, তারাও এরকম একজন শিখ বিচ্ছিন্নতাবাদী, তাকে হত্যা ষড়যন্ত্রে ভারতীয় এজেন্ট যুক্ত, এরকম একটা বিষয় আমেরিকাও সামনে এনেছে। কিন্তু আমেরিকা তারা নিজেরা না যতটা জোরালো ভাবে এই অভিযোগটা তুলেছে, তার থেকে বেশি জোরালো ভাবে কানাডাকে দিয়ে অভিযোগটা তারা করিয়েছে এগেনস্ট ভারত। অর্থাৎ তাদের একটা এজেন্ডা, বিশেষ করে বাইডেন প্রশাসনের একটা এজেন্ডা হচ্ছে যে ভারতকে যে করে হোক এখানে চাপে রাখা, এবং তার জন্য ভারতীয় এজেন্টরা বিদেশে কি করছে না করছে এই সমস্ত বিষয়গুলোকে তারা ইস্যু করেছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রেও বাইডেন প্রশাসনের পরামর্শে এখন ইউনূস সরকার এই জিনিসটা করছে। তারা বলছে যে বাংলাদেশে যে গুমগুলি হয়েছে তার পেছনে ভারতীয় এজেন্ট যুক্ত বা ভারত সরকার যুক্ত। এখন শেখ হাসিনাকে ফেরত চাইলে সবাই জানে যে ভারত সরকার তাৎক্ষণিক কোনো পদক্ষেপ করবে না। ফলে এইরকম একটা ধারণা গোটা বিশ্বকে বাইডেন প্রশাসন দিতে চাইছে বিদায় নেওয়ার আগে, যে ভারত একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সাপোর্ট করছে না, তারা একটা বৃহৎ গণতন্ত্র, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সাপোর্ট করছে না, এমন প্রতিবেশী দেশের সঙ্গে তারা সহযোগিতা করছে না, সেই দেশের পালিয়ে আসা প্রধানমন্ত্রী তাকে তারা ফেরত দিচ্ছে না। এই বিষয়গুলো এস্টাবলিশ করাটা হচ্ছে বাইডেন প্রশাসনের উদ্দেশ্য। এবং সেই পরামর্শ মতো ইউনূস প্রশাসন হঠাৎ করে দেখা গেল সুর বদলে তারা হাসিনাকে ফেরত নেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। আমরা দুদিন আগে দেখলাম যে মানে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলকে নতুন করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে তো ভারত সরকারকে চিঠি দেওয়ার কথা তারা জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কি করবে। আমি ভারত সরকারের কেউ নই, আমি একজন সাংবাদিক, কিন্তু আমি সাধারণভাবে যা বুঝি যে এই ক্ষেত্রে ভারত সরকার তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমত, এই সিদ্ধান্তটা ভারত সরকারের নয়। শেখ হাসিনাকে যে আশ্রয় দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের একক সিদ্ধান্ত নয়। ভারত সরকার এই সিদ্ধান্তটি সর্বদলীয় বৈঠক ডেকে তারা এন্ডোর্স করিয়েছে, অনুমোদন করিয়েছে, এবং ভারতের প্রথম সারির সমস্ত দল যারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সকলে সরকারের সঙ্গে একমত এবং সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, সমর্থন করেছে যে ভারত সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে। স্বভাবতই নরেন্দ্র মোদী এককভাবে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে পারবেন বলে মনে হয় না। আরো অনেকগুলি কারণ আছে। সেই কারণগুলি হচ্ছে যে কোন সরকারের হাতে ভারত শেখ হাসিনাকে সমর্পণ করতে পারে।
প্রথমত আজকের বাংলাদেশের যে সরকার, সেই সরকারকে ভারত সরকার সরকারিভাবে না বললেও ভারতের রাজনৈতিক দলগুলি এবং সরকারের বিভিন্ন মহল থেকে যে বর্ণনাটি তুলে ধরার চেষ্টা হচ্ছে যে সেটা একটা উগ্র ইসলামিক শক্তি এই সরকারকে চালিত করছে। আমরা বিভিন্ন কার্যধারাতেও দেখতে পাচ্ছি যে ওখানে কি পরিমাণে জামাতি ইসলামী সক্রিয় হয়ে উঠেছে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান জায়গাতে দেখা যায় জায়গায় জায়গায় যেগুলি খুব প্রভাবশালী সংগঠন, সেখানে জামাতি ইসলামী লোকজনদের বসানো হয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই সরকারের ওপরে একটা উগ্র ইসলামিক শক্তি প্রবলভাবে ভর করে আছে এবং যারা ইসলামকে এমনভাবে সামনে তুলে আনতে চায় এবং যেভাবে বাংলাদেশের গোটা শাসন ব্যবস্থাকে তারা বদলের চেষ্টা করছে, তাতে বাংলাদেশ আরেকটা আফগানিস্তান কি একটা ইরান কি একটা সিরিয়া হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। ফলে এইরকম একটা সরকারের কাছে ভারত সরকার কখনোই শেখ হাসিনার মতো একজন নেত্রীকে সমর্পণের প্রশ্ন ভাবনা চিন্তা করবে বলে আমার অন্তত মনে হয় না। আরো অনেকগুলি কারণ আছে। সেই কারণগুলির একটা বড় জিনিস হচ্ছে যে হাসিনার যে অপরাধগুলি কি এই সম্পর্কেও কিন্তু ভারত সরকারের জানার পূর্ণাঙ্গ অধিকার আছে। একথা ঠিক যে 2013 সালে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে, 2016 সালে সেই চুক্তি সংশোধিত হয়েছে। ফলে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতেই পারে, কিন্তু সেই চুক্তিতে একথাও বলা আছে যে যার কাছ থেকে ফেরত চাওয়া হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ভারত সরকার, তারা কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে যে এই ফেরত চাওয়াটা কতটা ন্যায্য। হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি সেগুলি কিন্তু যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ শুনে বলবেন যে এগুলি অতিরঞ্জিত রাজনৈতিক অভিযোগ। একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় 200 খুনের মামলা দায়ের হয়েছে, তার বিরুদ্ধে অসংখ্য অপহরণের মামলা দায়ের হয়েছে, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ মামলা দায়ের হয়েছে। অর্থাৎ এমন সমস্ত অভিযোগে তার বিরুদ্ধে মামলা হচ্ছে যে অভিযোগগুলো মানে যে কেউ যে কোনো সময় বুঝতেই পারবেন যেগুলি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা পরায়ণতা থেকে করা হচ্ছে। এইরকম মামলার জন্য কোনো সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি একটি দলের নেত্রী এবং যে দলের 75 বছর বয়স এবং যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে একেবারে অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছে এবং পরবর্তীকালে বাংলাদেশ বিনির্মাণে যে দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রীকে ভারত সরকার চাইলেই এইভাবে বাংলাদেশের হাতে সমর্পণ করবে বলে আমার অন্তত মনে হয় না। তার কারণ ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতির যে প্রশ্নটি সেটা কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে। যে যদি আজকে বিজেপি সরকার মনে করে যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, তাহলে সেটা একটা হবে যে একটা উগ্র ইসলামিক শক্তির কাছে এক ধরনের আত্মসমর্পণ হয়ে যাবে। ফলে সেই দিকে যাবে বলে মনে হচ্ছে না। অন্তত আমি যাদের সঙ্গে কথাবার্তা বলছি তারা এটা মনে করছেন না যে এইভাবে হঠাৎ করে চাইলো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটা মোটেই হবে না। এবং আমরা তো জানি যে এই বন্দি প্রত্যর্পণ চুক্তিতে অনেক দেশের সঙ্গে ভারতের আছে, ব্রিটেনের সঙ্গে আছে, কিন্তু সেখানে ভারতে বিভিন্ন আর্থিক দুর্নীতি করে গিয়ে আশ্রয় নেওয়া বেশ কিছু আসামি যারা ভারতের বিভিন্ন আদালতে অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে কিন্তু ব্রিটেন ফেরাচ্ছে না। আমরা একটা জানি যে পুরুলিয়ার অস্ত্র বর্ষণ মামলা প্রায় 3 দশক আগে হয়েছিল। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে একটি বিমান থেকে প্রচুর অস্ত্র ফেলা হয়েছিল। পরবর্তীকালে জানা গিয়েছিল যে সেই মানে অস্ত্র কাণ্ডে তৎকালীন বাংলাদেশের খালেদা জিয়া সরকার এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের একটা বড় যোগ ছিল। অর্থাৎ তারা এই অস্ত্রগুলি আনানোর চেষ্টা করছিল বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট ঢাকার কাছে গাজীপুরে, সেই ক্যান্টনমেন্টে এই অস্ত্রগুলি যাওয়ার কথা ছিল, কিন্তু পাইলট ভুলবশত এগুলি পুরুলিয়াতে ড্রপ করে দেন রাতের অন্ধকারে। তার ফলে গোটা মিশনটা ব্যর্থ হয়। সেই সময়তে কিন্তু দেখা গিয়েছিল যে ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তৎকালীন সরকার কিভাবে যুক্ত। এখন এই যে অস্ত্রবর্ষণ মামলা, এই অস্ত্রবর্ষণ মামলায় যিনি প্রধান অভিযুক্ত কিম ডেভি, তিনি ডেনমার্কের বাসিন্দা, তিনি নানানভাবে ছলাকলা করে ভারত থেকে পালিয়ে গিয়েছেন, নিজের দেশে ফেরত চলে গিয়েছেন। আজ প্রায় 30 বছর হতে চলল, ভারত সরকার কিছুতেই তাকে হাতে পাচ্ছে না। এবং এবছর আগস্ট মাসে, অর্থাৎ যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান নিয়ে বাংলাদেশে উত্তাল, সেই সময় ডেনমার্কের আদালত আরো একবার কিম ডেভিকে ভারতের হাতে প্রত্যর্পণে আবেদন খারিজ করে দিয়েছে।
তার মানে প্রত্যর্পণ চুক্তিটা এমন নয় যে এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ তার কোনো একজন নাগরিককে বলবে যে ইনি খুনি, ইনি অপহরণকারী, ইনি দুর্নীতিবাজ, আর সঙ্গে সঙ্গে আশ্রয়দাতা সরকার তাকে সেই সরকারের হাতে ফেরত দিয়ে দেবে। বিষয়টি এরকম নয়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের সামগ্রিক রাজনীতির একটা সম্পর্ক আছে। এবং এটাও আমি এই সঙ্গে বলে রাখতে চাই যে ভারতের পররাষ্ট্রনীতি যখনই যে সরকার বদল হয়েছে হোক না কেন, পররাষ্ট্রনীতিতে কিন্তু খুব বড় ধরনের কোনো পরিবর্তন খুব একটা দেখা যায়নি। হ্যাঁ, কোনো দেশ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণভাবে ভারতের পররাষ্ট্রনীতিতে বড় কোনো মৌলিক পরিবর্তন হয় না। হাসিনা সরকার, হাসিনা দল, হাসিনা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের কন্যা, এদের সম্পর্কে কিন্তু ভারতের একটা রাষ্ট্রীয় অবস্থান আছে। সেই রাষ্ট্রীয় অবস্থান থেকে কোন একটা সরকার সাময়িক এসে তারা সরে যেতে পারে না, বিচ্যুতি করতে পারে না। ফলে এটাও কিন্তু হাসিনার জন্য একটা বড় বিষয় যে বাংলাদেশ সরকার চাইলেই তাকে প্রত্যর্পণ করার বিষয়টি অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। এটা খুব রাতারাতি কিছু হওয়ার কথা নয়। কিন্তু আবার ফিরে যাই গোড়ার কথায় যে ইউনূস সরকার যে ফেরত চাইছে শেখ হাসিনাকে, এটা ইউনূস সরকারের সিদ্ধান্ত নয়, এটা মার্কিন প্রশাসনের চাপ, বাইডেন প্রশাসনের চাপ, ঢাকার মার্কিন কনসুলেটের পরামর্শ, তার কাছে আত্মসমর্পণ করছে ইউনূস সরকার। তাই সুর বদলে ইউনূস সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়েছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।